নমস্কার, সহায়ক পর্যবেক্ষণের প্রথম মডিউলের দ্বিতীয় ভাগে আপনাদের স্বাগত। পূর্ববর্তী অংশে আমরা সহায়ক পর্যবেক্ষণের উদ্দেশ্যগুলি নিয়ে আলোচনা করেছি। আশা করি এই উদ্দেশ্যগুলি আপনাদের সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে। সহায়ক পর্যবেক্ষণের উদ্দেশ্য হল কর্মীদের কর্মদক্ষতা বাড়িয়ে তোলা। কিন্তু ম্যাডাম, যদি দেখি কোনো কর্মী কাজে ভুল করছেন, তাহলে সেটি তাকে বলবো না? না, সহায়ক পর্যবেক্ষণের মূল উদ্দেশ্যই হলো শুধুমাত্র তাদের ভুল না ধরিয়ে কিভাবে কাজটি করলে ভালো হয় তা বুঝিয়ে দেওয়া। সহায়ক পর্যবেক্ষণের জন্য সুপারভাইজারদের কেন্দ্র পরিদর্শন কর্মীকে যেন উৎসাহ প্রদান করে। সমালোচনা করা যেতেই পারে, তবে তা গঠনমূলক হতে হবে, অর্থাৎ কাজটির ভালো ও মন্দ দুটি দিক নিয়েই আলোচনা করতে হবে। যাতে কাজটি আরও ভালো হয় তার জন্য সাহায্য করতে হবে। মনে করুন আপনি দেখছেন কর্মী কেবলমাত্র 2-3টি শিশুর প্রতি বেশি যত্নবান। সেক্ষেত্রে আপনি কর্মীকে বলবেন সমস্ত শিশুর প্রতি সমান নজর না দিলে কিভাবে বাকি শিশুরা কষ্ট পাবে, যা তাদের বিকাশকে ব্যাহত করবে। আপনি আপনার বিষয়গত দক্ষতার পাশাপাশি তাদের সঙ্গে নিজের জীবনের অভিজ্ঞতা নিয়েও আলোচনা করবেন। গঠনমূলক সমালোচনার মাধ্যমে আপনার সঙ্গে কর্মীর বিশ্বাস ও ভরসার সম্পর্ক গড়ে উঠবে। এইভাবেই কর্মীর সঙ্গে আপনার সমানুভূতি বা এমপ্যাথির একটি সম্পর্ক তৈরি হবে। কেন্দ্র পরিদর্শন কখনো কখনো কর্মীদের কাছে ভীতিজনক মনে হয়, তাই এমনভাবে পরিদর্শন করতে হবে যাতে তাঁরা স্বচ্ছন্দ বোধ করেন এবং পরিদর্শনটি তাদের কাজের ক্ষেত্রে সহায়ক বলে মনে হয়। তাঁরা যেন আশ্বস্ত হন যে সুপারভাইজার পাশে থেকে তাদের কাজে সাহায্য করছেন। আপনি যখন সমানুভূতি বা এমপ্যাথির মনোভাব নিয়ে পরিদর্শন করতে যাবেন, তখন একজন কর্মীর প্রয়োজনগুলি যেমন বুঝতে পারবেন, তেমনি তাকে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তাও বুঝতে পারবেন। এর ফলে সমস্যার সমাধান খুঁজে বের করা আপনার জন্য সহজ হবে। আসুন আপনাদের একটি ছোট্ট গল্প বলি। রাখি রুটি বানাতে জানতেন না, ফলে শ্বশুরবাড়িতে তাকে খুবই অসুবিধের সম্মুখীন হতে হয়। তার তৈরি রুটি নিয়ে শ্বশুরবাড়িতে নানান কটূক্তি শুনতে হয়। এতে তার আত্মবিশ্বাসও কমে যায়। তার মনে হতো এই সমস্যার বোধহয় কোনো সমাধান নেই। একদিন তার ননদ তার বাড়িতে এলেন। তিনি সবটা দেখে রাখির পরিস্থিতি বুঝতে পারলেন। সমস্যাটি বোঝার জন্য তিনি প্রথমে রাখির রুটি বানানো লক্ষ্য করলেন। তারপর তিনি ধাপে ধাপে তাকে ফিডব্যাক দিয়ে বুঝিয়ে দেন কোথায় কোথায় রাখির ভুল হচ্ছিল। তাকে নরম তুলতুলে রুটি তৈরি করার জন্য প্রয়োজনীয় ছোট ছোট কিছু কৌশলও বলে দিলেন। এতদিন সবাই কেবল তার কাজের সমালোচনা করতেন, কেউ হাতে ধরিয়ে দেখিয়ে বা বলে দিতেন না। কিন্তু রাখির ননদ তাকে হাতে কলমে রুটি বানিয়ে দেখিয়ে দেন। তিনি নিজেই কয়েকটা তৈরি করেন, তারপর রাখিকে বাকি রুটিগুলি তৈরি করতে বলেন, যাতে তিনি প্রয়োজন মতো তাকে সাহায্য করতে পারেন। রাখির ননদের এই সামান্য সহায়তার ফলে রাখির মধ্যে একটি পরিবর্তন লক্ষ্য করা গেল। এখন যেহেতু রাখি নিখুঁত নরম তুলতুলে রুটি তৈরি করতে পারছেন, তিনি শ্বশুরবাড়িতে প্রশংসাও পাচ্ছেন। এটি তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করেছে। তাহলে এই গল্প থেকে আপনারা কি বুঝলেন? আমরা যদি নিজেরা কোনো কিছুর সঠিক পদ্ধতি না জানি, তাহলে আমরা অন্যকে সাহায্য করতে পারবো না। এই জন্য আমাদের ইসিসির সমস্ত অ্যাক্টিভিটি সম্পর্কে ওয়াকিবহাল হওয়া খুব প্রয়োজন। একদমই তাই। এবার যদি আমরা এই গল্পটিকে সহায়ক পর্যবেক্ষণের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে দেখতে পাবো যে এখানে কয়েকটি স্পষ্ট ধাপ রয়েছে। যেমন রাখির রুটি বানানো পর্যবেক্ষণ করা, অর্থাৎ নিরীক্ষণ। রুটি বানানোর সময় রাখি যে ভুলগুলো করছে তা তুলে ধরা, অর্থাৎ প্রতিক্রিয়া বা ফিডব্যাক। রাখিকে রুটি তৈরির সঠিক ধাপ সম্পর্কে অবগত করা,
অর্থাৎ পরামর্শ প্রদান। সঠিক পদক্ষেপগুলি অনুসরণ করে রাখির সামনে রুটি তৈরি করা অর্থাৎ প্রদর্শন করা বা হাতে কলমে করে দেখানো। প্রদর্শন করার পর রাখিকে আবারও রুটি বানাতে বলা অর্থাৎ মূল্যায়ন। অবশেষে রাখিকে আরও একবার ফিডব্যাক দেওয়া বা সহায়তা করা যাতে তিনি আরও ভালো রুটি বানাতে পারেন। আপনারা ভেবে দেখুন, যখন রাখি ঠিক করে রুটি তৈরি করতে পারতেন না সেই সময়ের কথা। আপনার জীবনেও কি এমন কেউ ছিলেন যিনি আপনাকে এইভাবে নির্দেশনা দিয়ে সহায়তা করেছেন? তিনি আপনার শিক্ষক, অভিভাবক, বন্ধু, সহকর্মী যে কেউ হতে পারেন। এই বিষয়ে আপনার অনুভূতি কেমন ছিল? অথবা আপনি কি কখনো কাউকে এমন নির্দেশনা দিয়েছেন? তখন কেমন লেগেছিল? হ্যাঁ, আমি যখন প্রথম কাজে নিযুক্ত হই তখন আমাদের সিডিপিওর কাছ থেকে এমন অভিজ্ঞতা হয়েছে। কাজে কোনো ভুল হয়ে যাবে ভেবে খুব ভয় পেতাম, তবে আমাদের সিডিপিওর কাছ থেকে আমি অনেক উৎসাহ এবং সমর্থন পেয়েছি। কেমনভাবে সঠিক পদ্ধতি মেনে কাজ করতে হবে তা তিনি আমায় দেখিয়েছেন। আপনার গল্প থেকে এটা স্পষ্ট হলো যে আপনার সিডিপিওর কাছ থেকে আপনি সমানুভূতি, গঠনমূলক সমালোচনা ও মেন্টরিং পেয়েছিলেন। কর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে এবং কাজটা আরও উন্নত করতে এগুলি সত্যিই আমাদের সাহায্য করবে। হ্যাঁ, একদম ঠিক। একজন সুপারভাইজার হিসেবে আপনাকে পরিদর্শনের সময় বেশ কিছু বিষয় মেনে চলতে হবে। পর্যবেক্ষণের আগে, পর্যবেক্ষণ চলাকালীন এবং পর্যবেক্ষণের পরে আপনার কি কি করা উচিত তা নিয়ে আমরা কথা বলবো। ইসিই প্রোগ্রামটিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভালোভাবে সহায়তা করার জন্য আপনাকে নিয়মিত কেন্দ্র পরিদর্শন করতে হবে। তার ফলে আপনি কর্মীকে বিভিন্ন ধরনের ইসিসিই কার্যক্রম এবং পেরেন্টিং মিটিং পরিচালনার সময় পর্যবেক্ষণ করার সুযোগ পাবেন। যেহেতু এই সমস্ত কার্যক্রম একবারে দেখা সম্ভব নয়, তাই আপনাকে সারা বছরের পরিদর্শন সূচি এমনভাবে পরিকল্পনা করতে হবে যাতে আপনি অন্তত একবার বা দুবার ইসিইর সমস্ত অ্যাক্টিভিটি যেমন মর্নিং সার্কেল, মুক্ত খেলা, নির্দেশিত কাজ ইত্যাদি পর্যবেক্ষণ করতে পারেন। যদি কোনো কারণে একটি পরিদর্শন বাতিল হয়, সৌজন্য হিসেবে যত তাড়াতাড়ি সম্ভব অঙ্গনওয়াড়ি কর্মীকে জানিয়ে দিতে হবে। এর ফলে অঙ্গনওয়াড়ি কর্মীর সঙ্গে আপনার সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে। আশা করি বিষয়টি এখন আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে প্রথাগত পর্যবেক্ষণ এবং সহায়ক পর্যবেক্ষণের মধ্যে কিছু পার্থক্য আছে। আমি আপনাদের একটি তালিকা দেখাবো যা প্রথাগত পর্যবেক্ষণ এবং সহায়ক পর্যবেক্ষণের মধ্যে পার্থক্যগুলি আরও স্পষ্ট করে তুলবে। এই তালিকায় প্রথাগত পর্যবেক্ষণের সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে। প্রথাগত পর্যবেক্ষণ সমস্যা সমাধান ও উৎসাহ প্রদানের পরিবর্তে কাজের তদারকি এবং ত্রুটি খুঁজে বের করার দিকে বেশি নজর দেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে তালিকাটির একদিকে রয়েছে প্রথাগত পর্যবেক্ষণ এবং অপর দিকে রয়েছে সহায়ক পর্যবেক্ষণ। আসুন এই বিষয় নিয়ে আলোচনা করি। পর্যবেক্ষণ কখন করা হয়? সুপারভাইজার যখন কেবলমাত্র রিপোর্টিংয়ের জন্য কেন্দ্র পরিদর্শনে যান তখন প্রথাগত পর্যবেক্ষণ ঘটে। সহায়ক পর্যবেক্ষণ নিরন্তরভাবে চলতে থাকে। ধারাবাহিকভাবে কর্মীকে সাহায্য করার জন্য কেন্দ্র পরিদর্শনকে সহায়ক পর্যবেক্ষণ বলে। পর্যবেক্ষণের সময় কি ঘটে? প্রথাগত পর্যবেক্ষণের সময় কেবলমাত্র কেন্দ্র পরিদর্শন আর বিভিন্ন রেকর্ড ও সামগ্রীর নিরীক্ষণ করা হয়। এখানে সুপারভাইজারই বেশিরভাগ সিদ্ধান্ত নিয়ে থাকেন। কোনো রকম সমস্যা দেখা গেলে শুধুমাত্র তখনই সেগুলি প্রতিকার করার চেষ্টা করেন। সুপারভাইজার পর্যবেক্ষণের পর কোনো বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া বা ফিডব্যাক দেন না। শুধুমাত্র তিনি যা যা প্রয়োজনীয় মনে করেন সেইগুলি নিয়ে আলোচনা হয়। কর্মীর চাহিদা বা প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয় না।
সহায়ক পর্যবেক্ষণে নির্দিষ্ট কোনো গুণগত লক্ষ্যমাত্রাকে মাথায় রেখে কর্মীর কাজ পর্যবেক্ষণ করা হয়। সুপারভাইজার কর্মীর ভালো কাজের স্বীকৃতি দেন, কর্মদক্ষতা সম্পর্কে গঠনমূলক প্রতিক্রিয়া জানান, আলোচনা করেন, প্রযুক্তিগত আপডেট দেন, দপ্তরের নির্দেশিকাগুলি জানান, চাকরিকালীন প্রশিক্ষণ বিষয়ে অবগত করেন, কর্মীর কাজে উন্নতির জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করেন, পূর্বে চিহ্নিত সমস্যাগুলি নিয়ে পুনরালোচনা করেন এবং মিলিতভাবে সমস্যা সমাধান করেন। পরিদর্শনের পর কী করা হয়? প্রথাগত পর্যবেক্ষণে কোনো রকম ফলো আপ হয় না কিংবা অনিয়মিত ফলো আপ হয়, অর্থাৎ কাজের প্রগতি সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয় না। অন্যদিকে সহায়ক পর্যবেক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এবং সিদ্ধান্তগুলি রেকর্ড করা হয়। কর্মীর অসুবিধার জায়গা এবং তার অগ্রগতি নোট করা হয়। কেন্দ্র পরিদর্শনে উঠে আসা সমস্যাগুলি ফলো আপ করা হয়, অর্থাৎ কাজ কেমন এগোচ্ছে সে বিষয়ে খবরাখবর নেওয়া হয়। আচ্ছা ম্যাডাম, তাহলে আমরা বলতে পারি সচেতনভাবে আমাদের নিজস্ব আচরণে পরিবর্তন আনতে হবে। অর্থাৎ আমরা কেমন ব্যবহার করি, কিভাবে কথা বলি এবং কিভাবে আমরা সহায়ক পর্যবেক্ষণের পরিকল্পনা করি সেগুলোতে নজর রাখতে হবে। চমৎকার! তার মানে আপনারা সহায়ক পর্যবেক্ষণের মূল বিষয়টি বুঝতে পেরেছেন। পরবর্তী মডিউলে আমি একজন সহায়ক পর্যবেক্ষকের ভূমিকা সম্পর্কে কিছু বলবো এবং সহায়ক পর্যবেক্ষক হওয়ার জন্য যে গুণাবলী থাকা প্রয়োজন তা নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস সহায়ক পর্যবেক্ষণ সম্বন্ধে এখন আমাদের সবারই একটি স্বচ্ছ ধারণা গড়ে উঠেছে। এই আলোচনায় যোগদানের জন্য সবাইকে ধন্যবাদ। এই মডিউলের শেষে আপনাদের একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে যা সম্পন্ন করে আপলোড করতে হবে। ধন্যবাদ।